অমর একুশে বইমেলা উদ্বোধন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ। সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্য দেশের কাজ নয় মন্তব্য প্রধানমন্ত্রীর, গুণীজনদের 21 পদক প্রদান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। কথা কম বলে কাজের মধ্যে দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয়। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেছেন চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন খান আকরাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে উঠেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। তিনি জানান, প্রতি বছর বইমেলার পরিধি বাড়লেও পাঠ্যাভ্যাস বাড়ছে কিনা তা ভেবে দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানো সহ একাধিক বিষয়ে কথা বলেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি শেখা, জানা ও বোঝার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বইমেলা প্রাঙ্গণ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। এবছর বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মেলায় শিশুদের জন্য শিশু প্রহর থাকবে ছুটির দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবছর মোট 549টি স্টল ও 87টি লিটল ম্যাক থাকছে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21 পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ও আরফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার,
সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে ২১শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। ২১ জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণপ্রবাহ ২১শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ ২১শে ফেব্রুয়ারি। অপরদিকে ২১শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে ২১শে পদকে ভূষিত করেছি। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন ২১শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২ ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২১শে পদক চালু করেন। এ পর্যন্ত ৬০৫ জন ব্যক্তি ও ৯ প্রতিষ্ঠানকে ২১শে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে ১২ লাখ প্রান্তিক কৃষকের কাছে সুদসহ পাওনা ১,৫০০ কোটি টাকার ঋণ পুরোপুরি সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি অবধি ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ গ্রহীতা কৃষকরা সুদসহ এই মওকুফ সুবিধাগুলো পাবেন। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক ওই বৈঠকে। এতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন হিসাববিদ ও ব্যয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোহাম্মদ মোশতাকুর রহমান। কাজে যোগ দিয়েই কথা কম, কাজ বেশি নীতিতে চলার প্রত্যয় জানান তিনি। সেই সাথে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের কথা কম বলে কিভাবে মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণের সুদ হার কমানো যায় সেই উপায় খোঁজার তাগিদ দেন। শ্রমিক স্বার্থ বিবেচনায় দেশের বন্ধ কলকারখানার চালুর ব্যাপারে নীতিগত সহায়তার আশ্বাসও দেন নতুন গভর্নর। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাত্র ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে একই চেয়ারে দুই গভর্নর। আগের দিন যেই চেয়ারে বসেছিলেন বিদায়ী ডক্টর আহসান এইচ মনসুর, সেই দায়িত্ব বুঝে নিতে পরদিন সকালেই বাংলাদেশ ব্যাংকে যান হিসাববিদ, গবেষক ও গার্মেন্টস ব্যবসায়ী মোশতাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের ১৪তম নতুন গভর্নরকে অভ্যর্থনা জানান ৩ ডেপুটি গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের মোশতাকুর রহমান জানান, কথা নয়, কাজের মাধ্যমেই অভিজ্ঞতার প্রমাণ দেবেন তিনি। উনি বলেছেন ম্যাক্রো ইকোনমিকে স্টেবল রেখে গ্রোথটা বৃদ্ধি করতে হবে, ইকোনমিক গ্রোথটা। এরপর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সাথে নিজের কর্মপরিকল্পনা জানান গভর্নর। নিয়োগ বাতিল হওয়া আহসান এইচ মনসুরের সিদ্ধান্তের প্রশংসার পাশাপাশি সংস্কার চালিয়ে নেওয়া সহ কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। বিগত গভর্নর মহোদয়ের যে অ্যাচিভমেন্ট সেটাকে কিন্তু উনি স্বাগত জানিয়েছে, কারণ খাদের কিনারে পৌঁছে যাওয়া অর্থনীতিকে উনি ওখান থেকে বের করে একটা লো লেভেল হলেও একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে সক্ষম হয়েছে এবং এই সক্ষমতার পাশাপাশি তো বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম অব্যাহত ছিল। অতএব ওই কর্মসূচিগুলো এখন মুখ থুবড়ে পড়বে এটা ভাবার কোনো কারণ নেই। উনি ওগুলি কন্টিনিউ করে যাবেন এবং এর সাথে হয়তো বা কোনো চেঞ্জ আসতে পারে, কোনো নতুন কোনো পারসেপশন যোগ হতে পারে, কারণ নতুন সরকারের তো কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকবে। অর্থনীতির স্বার্থে নামিদামি কিংবা বিতর্কিত হলেও বন্ধ কলকারখানা চালুর বিষয়ে নতুন গভর্নরের ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানান মুখপাত্র। গভর্নর মহোদয় প্রথমেই বলেছেন বাংলাদেশ ব্যাংক এবং একই সাথে ব্যাংকিং খাতে উনি গুড গভর্নেন্স এনশিওর করতে চায়। অতএব ল ব্রিচ করে কখনো গুড গভর্নেন্স এনশিওর করা যায় না। তবে এখানে কিছু কম্প্রোমাইজের ইস্যু আছে। যে কলকারখানা মনে করেন যে একজন কলকারখানার মালিক এথিক্যালি তাকে আমরা সোসাইটিতে অ্যাকসেপ্ট করি না, কিন্তু সেই কলকারখানায় যে কয়েক হাজার কর্মকর্তা কাজ করে তাদের বিষয়টা তো আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা চাচ্ছি যাতে নীতি সহায়তা যেহেতু দিলামই, তারা যাতে ফুল প্লেজেড ব্যবসা করার সুযোগ পায়। কারো জন্য বৈষম্যমূলক হয় এমন পদক্ষেপ না নেওয়ার ব্যাপারেও নতুন গভর্নর আশ্বস্ত করেছেন বলে জানান মুখপাত্র। শৃঙ্খলা ভঙ্গ করবে এবং কেউকে আমরা প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ তার আপিল মঞ্জুর করে এই রায় দেন। এ সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানায় আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায়ে সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এজাহার অনুযায়ী 1971 সালের 26 মে 15 থেকে 20 জন রাজাকার এবং 25 থেকে 30 জন পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চাপড়ি তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের উপর হামলা চালায়। 40 থেকে 50টি বাড়িঘরে লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ করে ধ্বংস করে। 2 জন নিরীহ মানুষকে হত্যা করে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। অ্যাটাক বা ক্রাইম ছিল, কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জুলাই আন্দোলনের প্রথম 5 মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি
কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। জুলাই আন্দোলনে ফতুল্লা থানায় পৃথক 4টি মামলা এবং নারায়ণগঞ্জ সদর দায়ের করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আজ জামিন পান নারায়ণগঞ্জের সাবেক মেয়র। আদালতে এই আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। গত বছরের 9 মে ভোর রাত 3টার দিকে শহরের দেওভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সেলিনা হায়াত আইভীকে। পরে হাইকোর্ট তাকে 5 মামলায় জামিন দিলে আপিল বিভাগে সেটা স্থগিত হয়। গত 18 নভেম্বর আরও 5 মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এদিকে উচ্চ আদালতের অপর বেঞ্চ থেকে জুলাই আগস্টে বগুড়ায় দায়ের করা একটি মামলায় 6 মাসের জামিন পেয়েছে কক্সবাজারের সাবেক এমপি আব্দুর রহমান বদি। নাম ছিল একটা এফআইআর নাম ছিল, সেই 5টি মামলাতে যেদিন জামিন দিয়েছে সেই দিন রাত্রিতেই আজকের যে 5টি মামলা, সেই 5টি মামলা তাকে সোনার অ্যারেস্ট আবেদন করেছিল 9, 11, 25-এ, কিন্তু সেই মামলা সোনার অ্যারেস্ট কার্যকরী হলো 18, 11, 2025-এ। এই যে মাঝখানে 269 ডেজ সে কাস্টডিতে, অপরদিকে এফআইআর তার নাম নাই, স্পেসিফিক কোনো এলিগেশন নাই, এমনকি ইন দ্য মিন টাইম তদন্তে কোনো অগ্রগতিও নাই। এই সব বিবেচনায় তাকে জামিন মঞ্জুর করেছে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া চাঁদাবাজ সন্ত্রাসীরা। কিলার বাদলের ইশারায় চলা এই চক্রটি মোহাম্মদপুরের কয়েকটি পয়েন্ট থেকে মাদক কারবার ও চাঁদাবাজিতে মাসে তোলে কোটি টাকারও বেশি। মাদক ব্যবসা ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সতর্ক অবস্থানের দাবি করলেও মাঠের চিত্র একেবারেই ভিন্ন। রিপোর্ট ফজলে রাব্বির। ঘড়ির কাঁটায় রাত 10:20। রাজধানীর মোহাম্মদপুর বছিলা এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় বোরখা পরা কয়েকজন যুবক দেশীয় অস্ত্র হাতে দৌড়াচ্ছে। এর কয়েক মিনিট আগে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইব্রাহিম খলিলকে কুপিয়ে জখম করে তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলার নেতৃত্ব দেয়া রাব্বি স্থায়ীভাবে পরিচিত জাওরা রাব্বি নামে। এর আগে গেল 21 ফেব্রুয়ারির একটি ফুটেজে দেখা যায় দিনে দুপুরে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড়ে শ্রমিক নেতা রাসেল ও মামুনের ওপর নির্মম হামলা চালায় দুর্বৃত্তরা। মূলত সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা তুলতে বাধা দেওয়ার কারণেই এই হামলা। হাউজিং এর ভিতরে স্পোর্ট হিরোনের স্পোর্ট যুব সমাজ বন্ধ করার জন্য আমরা ববিহাট জাতের পক্ষের থেকে শ্রমিক দলের থেকে স্পোর্ট বন্ধ করে দিয়েছিলাম। স্পোর্টটা বন্ধ করে দিয়েছি, চাঁদা চুদা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে 5 থেকে 7 জন লোক আইসা এলোপাতালি বড় বড় ছুরি দেওয়া কোপানো শুরু করছে। তো মোল্লা কাউসার, ক্লিয়ার বাদল, গিরেজ সোহেল, এরপরে কালা ফারুক, এরা হলো ওই বাদল, ক্লিয়ার বাদলের লোক। মা একজনই সব, এটা আপনার ক্লিয়ার বাদল। হ্যাঁ, সব নিয়ন্ত্রণ ওনার, মোহাম্মদপুরে সব নিয়ন্ত্রণ ওনারই। ওনার নিয়ন্ত্রণ ছাড়া কিছুই চলে না, সব পুরা। হ্যাঁ, ওনার নিয়ন্ত্রণ নেই। আপনি ওখানে কিছু করতে হলে ওনার নিয়ন্ত্রণ ছাড়া করতে পারবে না, কেউ ছাড়া কিছু করতে পারবে না। একটা বিল্ডিং নিতে গেলেও তার নিয়ন্ত্রণ লাগবে, চাঁদা দিতে হবে। স্থানীয়রা বলছেন দূরে থেকে এসব হামলার নেতৃত্ব দেয় কিলার বাদল, যার ডানহাত হিসেবে আছে মোল্লা কাউসার ও গ্যারেজ সোহেল। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন দোকানপাট ও স্ট্যান্ড থেকে চাঁদা তোলায় তাদের পেশা। বাধা দিলেই চালানো হয় হামলা। গেল 19 ফেব্রুয়ারি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে চাঁদা দাবি করা কালা ফারুকু এই গ্রুপের সদস্য। পুলিশের দাবি চাঁদাবাজি বন্ধে মাঠে সতর্ক অবস্থায় তারা। একটি গ্রুপের আমরা নাম পেয়েছি, তো একটি নাম আমাদের কাছে বেশি আসছে, সেটা জাওরা রাব্বি। তো জাওরা রাব্বির অধীনস্থ আরও কিছু তার সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি। আপাতত আমরা তদন্তের স্বার্থে সেটি বলছি না। তো এই জাওরা রাব্বির ওপরে কারা রয়েছে, তার হ্যান্ডস কারা রয়েছে, আমরা সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। ক্ষমতাধরদের আশকারাতেই মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়াচ্ছেন এই চাঁদাবাজরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বরিশালে সকল আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি আইনজীবীরা, তবে আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় আইনজীবীরা বলেন, সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং আরও আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে আদালত বর্জনের কারণে ভোগান্তিতে পড়েন বিচার প্রার্থীরা। দূর থেকে এসে ফিরে গেছেন তারা। আদালতে পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্মানিত সভাপতি, তার কার্যালয় থেকে তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। যে তারই প্রেক্ষিতে আমরা গতকালকে এবং আজকে আমরা কোর্ট বর্জন করেছি। তার মুক্তি হওয়া না পর্যন্ত আমাদের কোর্ট বর্জন চলবে ইনশাআল্লাহ। আমাদের যে সভাপতি তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকে যে কর্মসূচি, এরপর থেকে আমরা আরো কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করব। চট্টগ্রামের চন্দনাইশে গরু লুটের সময় বাধা দেয়ায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন এক ব্যক্তি। ভোরে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে একটি ডাকাত দল এলাকায় হানা দিয়ে স্থানীয় বাসিন্দাদের গোয়াল থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দে নামে একজনের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে তাকে গুলি করে ডাকাতরা। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা চন্দনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি নিয়ে বিরোধের জেরে চাচা রতন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাতিজা ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে। কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এই ঘটনা হয়। অভিযুক্তরা হলো নিহতের ভাই রেজাউল মিয়ার ছেলে রিফাত মিয়া ও সিফাত মিয়া এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া। অন্যদিকে ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর সকালে 4.5 বছরের এক কন্যা শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপ্টিক ট্যাঙ্ক থেকে তাবাসসুম নামের ওই শিশুর লাশটি উদ্ধার করা হয়। কক্সবাজার শহরের কলাতলির একটি গ্যাস পাম্পে বিস্ফোরণের পর 1 কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে আশেপাশের ঘরবাড়ি পুড়ে অন্তত 15 জন দগ্ধ হয়েছেন। এ সময় একটি গ্যারেজে থাকা 30টি এসি গাড়িও পুড়ে গেছে। বুধবার রাত 9:30টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে, এই আগুন ছড়িয়ে পড়ে। পরে রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, কলাতলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে সম্প্রতি চালু হয় এন আলম এলপিজি গ্যাস পাম্প। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাম্পের ট্যাঙ্ক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। এ সময় পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নিভিয়ে ফেলে। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আবারও আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় 7 ঘণ্টা পর রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ 12 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দগ্ধ 9 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, আগুনে দমকল বাহিনীর 3 কর্মী সহ 15 জন দগ্ধ হয়েছেন। এছাড়াও আগুনে বেশ কয়েকটি বাড়ি ও গ্যারেজে রাখা 30টির বেশি গাড়ি পুড়ে গেছে। মাগুরায় ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। মাগুরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বাটিকাডাঙ্গা শিবরামপুর এলাকায় বাটিকাডাঙ্গা মোড়ে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঈদ উপলক্ষে সরকারি ভিজিএফ এর চাল বিতরণের তালিকা করা নিয়ে পৌর এলাকার বাটিকাডাঙ্গা মোড়ে 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম শেখের সাথে স্থানীয় অপর বিএনপি নেতা আবু মিয়ার মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে 8 নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়। সংঘর্ষের ঘটনায় আহত অন্তত 15 জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুরের ইফতারির হাটে বরাবরের মতো এবারও রোজাদারদের চাহিদার শীর্ষে আছে বুট বিরিয়ানি, জালি কাবাব ও শাহী জিলাপি। স্বাদ আর মানেও অতুলনীয়, দামেও বেশ সস্তা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড়, বিক্রেতাদের হাক ডাকে সরগরম ইফতার বাজার। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনওয়াজ জনি। পবিত্র রমজানে ইফতারির প্রধান অনুষঙ্গ বুটবুন্দিয়া হলেও উত্তরের জেলা রংপুরে জমে উঠেছে ইফতারের বাজার। শহরের বিভিন্ন এলাকায় বসেছে বাহারি সব পদের পসরা সাজানো ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি থেকে শুরু করে কাবাব ও হালিম। সারাদিন রোজা রাখার পর মুখরোচক এসব খাবার দিয়ে ক্লান্তি ভুলছেন রোজাদাররা। দামে ও মানে সন্তুষ্টির কথা জানাচ্ছেন অনেকে। আমাদের রংপুরের ইফতারি খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানসম্মত, খাওয়ার জন্য উপযোগী, কোনো রং মেশানো নাই। গত বছরের তুলনায় এবার একটু দাম কম, কেজি প্রতি বুট বুন্দিয়া 20 থেকে 30 টাকা। সবাই যদি একটু রান্নার উপকরণগুলো বা যে তেলগুলো ব্যবহার করা হয় সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখে। আইটেমগুলো একটু অনেক ভ্যারাইটিস হয়তো বেশি থাকে। এখন রংপুরেও আসছে, এখনই আমরা বলছিলাম যে এখানেও অনেক আমরা আইটেম দেখছি। ঢাকায় আরও অনেক ধরনের আইটেম পাওয়া যায়। ব্যবসায়ীরা বলছেন, গত 2 বছরের তুলনায় এবার পণ্যের মান ঠিক রেখে অনেক আইটেমের দাম কমানো হয়েছে, ফলে বিক্রিও সন্তোষজনক। কোনো দোকানদার যদি রং বা কোনো ভেজাল কোনো জিনিস যদি বেচায়, আমরা খোঁজ খবর পাইলে আমরা সেই ব্যবস্থা আমরা সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ নেব, যেন রোজাদার ভাইদের কোনো কষ্ট না হয়।
নগরীর কাচারি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি, মেডিকেল মোড়, ধাপ ও লালকুঠি বাজার সহ প্রায় ৬২টি হোটেল রেস্তোরাঁয় ইফতার সামগ্রীর কেনাকাটা চলছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ তৃণমূল পর্যায়ে সেবা দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। দুপুরে সিরাজগঞ্জের 250 শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম কালুরঘাট শিল্প অঞ্চলকে আধুনিক ও বিনিয়োগ বান্ধব করতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় নগরীর মহড়া ওয়ার্ডে বালিখালের উপর 20 মিটার দীর্ঘ একটি ব্রিজের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে কোনোভাবে তাকে ক্ষমা করা হবে না। দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গাইবান্ধা জেনারেল হাসপাতালকে রোগী বান্ধব করতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম। সকালে ঝাড়ু হাতে অভিযানটি উদ্বোধন করেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা সদর হাসপাতাল পরিদর্শন এবং চিকিৎসক, নার্স ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনযাত্রার মান উন্নয়নে গাজীপুরে পশু খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। পোড়াবাড়ির শাহ সফি ফসি উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন গাজীপুর 2 আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। ফ্রি মেডিকেল ক্যাম্প এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে সকালে নগরীর কেওয়াটখালী মধ্যপাড়া এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু। সভাপতিত্ব করেন আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও যুবদল নেতা শাকত হোসেন ফরহাদ। নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখের 90তম জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। ঝিনাইদহ 6 লেন সড়ক নির্মাণের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর করা হয়েছে। বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে সাতক্ষীরায়। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। অমর একুশে বইমেলা উদ্বোধন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ, সংস্কৃতিকে রাজনীতিকরণ সভ্য দেশের কাজ নয় মন্তব্য প্রধানমন্ত্রীর, গুণীজনদের একুশে পদক প্রদান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান, কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয়। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেছেন চিফ প্রসিকিউটর, মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন খান আকরাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।